সবার আশা করি সবাই ভালো আছো। তো আর স্কোয়ার একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো শুরু করি চলো। তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের রাব্বি ভাইয়া। আমি বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েটে। তো আমার সাথে আছে তোমাদের রিফাত ভাইয়া। তিনি হচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন। তো তোমাদেরকে সবাইকে খুবই স্বাগতম। তো চলো আজকে আমরা নবম শ্রেণীর যে পর্ব 2, মানে আজকে আমরা কোন কোন টপিক নিয়ে আলোচনা করব সেই বিষয়ে একটু জেনে নেওয়া যাক। চলো তাহলে আজকে আমরা আহ নিঃসরণ, তারপর পাতন, ঊর্ধ্বপাতন এবং ঊর্ধ্বপাতনের বিভিন্ন ব্যবহার এবং নিঃসরণ, পাতন, ঊর্ধ্বপাতন এসবের যে ডিটেলস আলোচনা সেগুলো আজকে আমরা করব। আচ্ছা, তো চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা নিঃসরণ দিয়ে শুরু করবো, যেটা ইফিউশন। আচ্ছা, তো দেখো তো এখানে নিঃসরণ আর ব্যাপন, এই দুইটার মধ্যে একটা পার্থক্য দিয়েছি। দেখো তো এই দুইটার মধ্যে কি কি পার্থক্য তোমরা খুঁজে পাচ্ছ। আচ্ছা দেখো, এখানে মেইনলি আমরা কখন কোন কোন একটা ঘটনাকে নিঃসরণ বলবো এবং কোন একটা ঘটনাকে ব্যাপন বলবো, সেটা মেইনলি আমরা ডিফাইন করব একটা জিনিস দ্বারা, সেটা সরু ছিদ্র পথ। আচ্ছা দেখো, হ্যাঁ দেখো, তো নিঃসরণ কি? এই যে দেখো, এই সরু ছিদ্র পথ দিয়ে পাত্রের ভেতরে উচ্চ চাপের স্থান থেকে পাত্রের বাইরের দিকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসা, এটাই হচ্ছে ব্যাপন। ব্যাপন না, এটা নিঃসরণ। হ্যাঁ, তো মেইনলি আমরা যদি এই দুইটার মধ্যে ডিফাইন করি, মানে দুইটার মধ্যে পার্থক্য করি, তাহলে কি হতে পারে তোমরা একটু চিন্তা করো তো। আচ্ছা দেখো, এই দুইটার মধ্যে মেইন যে পার্থক্যটা সেটা আমরা যে নিঃসরণ আছে সেটা সরু ছিদ্র পথ দিয়ে বের হবে। আচ্ছা, আর ব্যাপনের ক্ষেত্রে সেটা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, কিন্তু সেখানে কোনো সরু ছিদ্র পথ থাকবে না। হ্যাঁ, আচ্ছা, তো দেখো তো এখানে এই ধরনের যে সরু ছিদ্র পথ আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পিন হোল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো তোমরা এই নিঃসরণ আর ব্যাপন এই দুইটার মধ্যে যে পার্থক্য আছে এইটা ভালো করে বলবা, কারণ মেইনলি এক্সাম গুলোতে পার্থক্য অনেক দিয়ে থাকে। আচ্ছা, তো এই সংজ্ঞাটা যে আছে এই সংজ্ঞাটা পড়তে হবে। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো চলো নেক্সট সাইডে চলে যাওয়া যাক। আচ্ছা, তো এখন আমরা এক্সাম্পল আর ইউজেস অফ ইফিউশন দেখবো, মানে নিঃসরণের উদাহরণ এবং তার ব্যবহারটা দেখবো। আচ্ছা চলো। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিঃসরণের অনেক উদাহরণ দেখতে পাই। যেমন যেমন কি, যেমন আমরা যখন বিভিন্ন যানবাহনের যে জ্বালানি আছে, তো জ্বালানি হিসেবে আমরা কি ব্যবহার করি? আমরা সিএনজি টা ব্যবহার করি। সিএনজি কি? সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। হ্যাঁ, ওয়েট, 1 মিনিট। তো আমাকে একটু টাইম দাও। হ্যাঁ দেখো, তো সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো এই কম্প্রেস ন্যাচারাল গ্যাস ব্যবহার করে থাকি আমরা কখন ব্যবহার করি? এটা আমরা যানবাহনের জ্বালানি হিসেবে। তো এখানে কিন্তু আমাদের নিঃসরণের ঘটনাটা যেটা আমরা প্রায় দেখে থাকি। তাছাড়া আরেকটা ঘটনা আছে, সেটা কি? সেটা আমাদের বাসা বাড়িতে যে আমরা রান্নার কাজে জ্বালানি ব্যবহার করি সেটা। হ্যাঁ, তো এখানে এই যে আমরা সিলিন্ডারটা ব্যবহার করি। তো এই সিলিন্ডার যে ব্যবহার করি, সিলিন্ডার আমরা কি ব্যবহার করি? সেখানে আমরা মেইনলি প্রোপেন এবং বিউটেন ব্যবহার করি। এই দুইটার ক্ষেত্রেও কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, তাহলে কি যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করি না সিএনজি? তো সিএনজি বলতে কি বোঝায়? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। তো সিএনজি তে আমরা যখন ব্যবহার করি, তখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে এখানে কিন্তু অনেক সাউন্ড হয় যখন জ্বালানি ব্যবহার করা হয়। কেন? কারণ এই জিনিসটা সরু ছিদ্র পথ দিয়ে বের হচ্ছে, মানে এখানে প্রেসার অনেক থাকে। তো এটা কি কখনো আমরা চিন্তা করছি? আচ্ছা ঠিক আছে, তো দেখো এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখতে পাইলাম। সেটা
সিএনজির ক্ষেত্রে মানে হচ্ছে বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে সেখানে হচ্ছে আমরা নিঃসরণ ইউজটা দেখতে পারতেছি। আরেকটা হচ্ছে আমাদের বাসাবাড়িতে যে হচ্ছে জ্বালানি হিসেবে সিলিন্ডার ব্যবহার করা হয়, মানে হচ্ছে যেখানে প্রোপেন আর বিউটেনের ব্যবহারটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে কিন্তু যে উচ্চচাপের বিষয়টা আছে সেটা কিন্তু আমরা এই যে দেখো, তো এই যে উচ্চচাপ, তো এখানে কিন্তু নিম্নচাপের কোনো বিষয় নেই। মানে আমরা যেমন দেখছি যে হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা, সেখানে এই নিঃসরণের ক্ষেত্রেও সেম প্রসেসই, কিন্তু এখানে চাপের একটা বড় ফ্যাক্টর আছে। কেননা যে সরু ছিদ্র পথে যখন উচ্চচাপ থেকে নিম্নচাপে গ্যাস চলে যায় তখন কিন্তু আমরা নিঃসরণের ঘটনা দেখতে পাই। আর এখানে প্রেসারটা অনেক একটা ভালো ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, মানে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আচ্ছা, তো যখন হচ্ছে আমাদের পরীক্ষায় হচ্ছে এক্সাম্পল আর ইউসেজ যাবে, মানে ব্যাপন না সরি নিঃসরণের, তখন কিন্তু আমরা হচ্ছে এই দুইটা এক্সাম্পল দিব। বুঝতে পারছো? আচ্ছা, তো চলো হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, তো এখন আমরা কি পড়বো? এখন হচ্ছে আমরা পাতন আর ঊর্ধ্বপাতন এই দুইটা মোটামুটি পড়বো, এবং এই দুইটার যে হচ্ছে বেসিক ডেফিনিশন, এই দুইটার হচ্ছে ইউজেস, এই দুইটা হচ্ছে পার্থক্য, এগুলো আমরা ডিফাইন করার চেষ্টা করবো। তো পাতন কি? পাতন হচ্ছে ডিস্টিলেশন। আচ্ছা, তো দেখো, আচ্ছা, তো পাতন পড়ার আগে কিন্তু আমাদের মেইনলি হচ্ছে কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো চলো আমরা একটু লিখি। ফার্স্ট অফ অল হচ্ছে বাষ্পীভবন। তো বাষ্পীভবনের পরে হচ্ছে আমাদের ঘনীভবন। ঘনীভবন, তো দেখো, তো আমরা হচ্ছে পাতন তখনই বুঝতে পারবো যখন হচ্ছে আমরা এই দুইটা জিনিসের ডেফিনেশনটা বুঝতে পারবো। আচ্ছা, কেন? কারণ দেখো, তরল পদার্থকে, ওয়েট এক মিনিট, সো হ্যাঁ, আচ্ছা, তরল পদার্থকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন। মানে আমরা যে লিকুইড স্টেটটা পড়ছিলাম এর আগের পর্বে, সেখানে যদি আমরা সেটাকে টেম্পারেচার বাড়াই, তো তখন সেটা হচ্ছে কি হবে? সেটা হচ্ছে বাষ্পে পরিণত হবে, আর সেটাই হচ্ছে বাষ্পীভবন। আচ্ছা, তো এটার এক্সাম্পল আমরা একটু দেখি, তাহলে হয়তো আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে এটাকে রিলেট করতে পারবো। দেখো, কেটলিতে পানি গরম করার সময় আমরা পানিকে বাষ্পীভূত হয়ে ঘুরে যেতে দেখেছি। আচ্ছা, তোমরা কি কখনো দেখছো? আমি কিন্তু দেখছি, হ্যাঁ। আচ্ছা, আবার দেখো, এই বাষ্পকে যদি আমরা শীতল করি তাহলে সেটা কি হবে? সেটা কিন্তু তরলে পরিণত হবে। এটা কিন্তু রিভার্স প্রসেস। বুঝতে পারছো? তো এটা কিন্তু হচ্ছে ঘনীভবন। তো মেইনলি কিন্তু আমাদের এই বাষ্পীভবন আর ঘনীভবন এই দুইটা কনসেপ্ট কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে, তাহলে হচ্ছে আমরা পাতন জিনিসটা বুঝতে পারবো। তো চলো আমরা হচ্ছে ঘনীভবনের একটা বাস্তব উদাহরণ দেখি। দেখো, দেখো, শীতল করে রাখা কোমল পানীয় বোতলের গায়ে আমরা ছোট ছোট জলকণা দেখি। তো তুমি দেখো, যখন হচ্ছে আমরা কোনো একটা কোল্ড ড্রিঙ্কস খাই, তখন সেটা যদি আমরা ধরো বাইরে থেকে যখন কিনে খাই, তখন সেটা আমরা ফ্রিজ থেকে বের করলে দেখবো যে সেই কোল্ড ড্রিঙ্কস এর পাশে কিন্তু ছোট ছোট জলকণা দেখা যাচ্ছে। এটাই কিন্তু ঘনীভবন উদাহরণ। দেখো, এখানে জলীয় বাষ্প তার তাপ শক্তি নির্গত করে ঠান্ডা হয়ে পানি কণায় পরিণত হচ্ছে। মানে এখানে কিন্তু আমাদের রিভার্স যে প্রসেসটা হয়েছে সেটা হয়েছে, মানে টেম্পারেচার কিন্তু আমরা এখানে দিই, টেম্পারেচার কিন্তু এখানে ঘাটতি হয়েছে, মানে টেম্পারেচার এখানে কমে গেছে। সেটা হচ্ছে ঘনীভবন। আচ্ছা, তো পাতনকে আমরা এই দুইটার সামেশন হিসেবে হচ্ছে ডিফাইন করতে হবে। মানে বাষ্পীভবন পাশাপাশি ঘনীভবন, এই দুইটাকে যদি আমরা মিলাই, তো সেটাই হচ্ছে মানে এই দুইটার যে মিলিত প্রসেস সেটাই হচ্ছে আমাদের পাতন। আচ্ছা, কোন তরলকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণ করার যে প্রসেস, মানে শীতলীকরণ করার মাধ্যমে তরলে পরিণত করার যে প্রসেস, সো এখানে কিন্তু আমাদের দুইটা প্রসেসই কাজে লাগতেছে। তো দুইটা প্রসেস যদি আমাদের ভালো কনসেপ্ট থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা এই পাতনটা বুঝতে পারবো। সো আই হোপ তোমরা এই স্লাইডটা বুঝতে পারছো। তো এই স্লাইডটার হচ্ছে সারমর্ম যেটা ছিল সেটা হচ্ছে যে বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুইটাকে আমার দুইটা কনসেপ্ট আমাদের ভালোভাবে বুঝতে হবে। এই দুইটা কনসেপ্ট আমরা হচ্ছে ডেইলি বেসিসে প্রায় দেখতে পাচ্ছি। তো এই দুইটা প্রসেস যখন আমরা বুঝতে পারবো তখন হচ্ছে আমরা এই পাতনকে রিলেট করতে পারবো। আচ্ছা, তো চলো নেক্সট স্লাইডে চলে যাওয়া যাক। আচ্ছা, তো হচ্ছে আমরা এখন একটা, হ্যাঁ,
পাতন যে আছে এটাতে হচ্ছে আমরা ল্যাবরেটরিতে একটা এক্সাম্পল হিসেবে দেখবো, মানে এটা যে আসলে ল্যাবরেটরিতে কিভাবে করা হইতেছে এই জিনিসটাকে আমরা একটু চিন্তা করি। দেখো আমরা কি বলছি, তো ওয়েট, হ্যাঁ, আমরা বলছি হচ্ছে যে বাষ্পীভবন, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। তো এখানে আমরা কি লিখতে পারি, পাতন। হুম, তো এই দুইটার সামেশন, মানে এই দুইটা প্রসেসকে আমরা হচ্ছে কম্বাইন করে হচ্ছে আমরা কি বলতে পারি, বলতে পারি হচ্ছে পাতন। আচ্ছা, এখানে দেখো ল্যাবরেটরিতে কি করা হয়েছে। তো এখানে সমুদ্রের পানিকে ফুটানোর ফলে বাষ্পীভূত হয়ে যাওয়ার পর লবণ অবশেষ হিসেবে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু কোন প্রসেসটা হইতেছে, বাষ্পীভবন প্রসেস কিন্তু হচ্ছে। আচ্ছা, আর অন্যদিকে আমরা কি দেখতেছি, ট্যাপের ঠান্ডা পানি শীতকের মধ্য দিয়ে যাওয়ার সময় নলটিকে শীতল করে। এখানে কোনটা হইতেছে, এখানে কিন্তু ঘনীভবন হচ্ছে। আচ্ছা, এই দুইটা প্রসেসের মাধ্যমে কিন্তু এই যে দেখো এই পাতনটা কিন্তু হইতেছে। তো কোনটা, এই যে পাতিত পানি। তো বুঝতেছো তোমরা, এটা একটা আলাদা প্রসেস পুরাটা, এটা একটা আলাদা প্রসেস। আর এই যে দেখো এই জিনিসটার সাথে এটা কিন্তু রিলেট করা। এই যে ফার্স্ট অফ অল বাষ্পীভবন হয়েছে, তারপর কি হয়েছে, আমাদের আমাদের হচ্ছে ঘনীভবন হয়েছে, এবং শেষমেশ যে হচ্ছে সেটা পাতিত পানি হচ্ছে, মানে এটাই মেইনলি হচ্ছে পাতন। আচ্ছা, তো দেখো, তো আমরা এখন একটু পাতনের কিছু ইউজেসটা দেখি। আচ্ছা দেখা যাক। দেখো কি বলছে এখানে, ল্যাবরেটরিতে নিরাপদ পরিবেশে যথাযথ পাত্র ব্যবহার করে পাতনের পরীক্ষা করা যায়। তো বুঝতে পারছো এখানে যেমন হচ্ছে পানিতে অপদ্রব্য মেশানো থাকলে পাতনের মাধ্যমে সেটাকে কি করা যায়, বিশুদ্ধ পানিকে আলাদা করে নেওয়া যায়। এটা কিন্তু এক এক ধরনের হচ্ছে পিউরিফিকেশন প্রসেস, তাই না? হ্যাঁ, আচ্ছা, দেখো রাসায়নিক শিল্প কারখানাতেও ব্যাপকভাবে পাতন ব্যবহার করা হয়। যেমন উদাহরণ আমরা বলতে পারি, তেলের খনি থেকে যে অপরিশোধিত তেল বা ক্রুইড অয়েল উত্তোলন করা হয় সেগুলো পাতনের মাধ্যমে পরিশোধন করা হয়। দেখো আমাদের ইকোনমি কিন্তু এই যে এইটার উপর অনেক ডিপেন্ড করতেছে, মানে আমরা যে হচ্ছে মাটির নিচ থেকে যে বিভিন্ন ধরনের তেল নিষ্কাশন করি, সেসব তেল কিন্তু হচ্ছে একদম পিওর থাকে না, সেগুলো কিন্তু অপরিশোধিত তেল থাকে। সেগুলো কিন্তু আমরা পাতনের মাধ্যমে, মানে হচ্ছে যে পাতন যে আছে, মানে ডিস্টিলেশন কলাম আছে, সেই কলামের মাধ্যমে আমরা হচ্ছে সেগুলোকে পরিশোধন করতে পারি। সো তোমরা যখন হচ্ছে পরবর্তী ক্লাসে যাবে, মানে ইন্টার উঠবা, ইন্টার ফার্স্ট ইয়ার কিংবা ইন্টার সেকেন্ড ইয়ার, তখন দেখবা যে তোমাদের কেমিস্ট্রি বইয়ে এই হচ্ছে ডিস্টিলেশন কলাম নামে একটা আলাদা টপিকই আছে। তো সেখানে তোমরা আরো এটা ভালো ডিটেলস বুঝতে পারবে। তো এখানে দেখো এখানে কিন্তু টেম্পারেচার অনেক বেশি একটা ফ্যাক্টর, কারণ আমরা কি জানি যে এই অধ্যায়ে মোটামুটি হচ্ছে আমরা আগের স্লাইড গুলোতে যেমন দেখছি যে হচ্ছে টেম্পারেচার, গতিশক্তি, আকর্ষণ শক্তি এগুলো একে অপরের সাথে খুবই রিলেট করে। তো এখানেও কিন্তু এই টেম্পারেচারের মাধ্যমে আমরা হচ্ছে টেম্পারেচার কম বেশি করে কিন্তু আমরা এই ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল থেকে আমরা কি করতে পারি, পাতনের মাধ্যমে যে বিশুদ্ধ তেলটা আছে সেটাকে আমরা নিষ্কাশন করতে পারি। আর এই যে দেখো এই প্রসেসটা আছে না, এটাকে বলে হচ্ছে আংশিক পাতন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেননা এই যে দেখো এই যে ছোট যে সংজ্ঞাটা আছে না, এটা কিন্তু আমরা সবাই মিস করে দেয়, আর এইটাই হচ্ছে স্যাররা এক্সামে দেয়। সো এই আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কাকে বলে, সো তোমরা যখন এটা কিন্তু তোমরা আই হোপ বুঝতে পারছো। তো এটা তোমরা হচ্ছে গুছিয়ে লিখবা, এবং হচ্ছে এটা মেইনলি হচ্ছে ক নাম্বারের জন্য কোশ্চেন আসে। সো চলো হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, সো হোপ তোমরা হচ্ছে এই স্লাইডটা বুঝতে পারছো। আচ্ছা, তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। সো ঊর্ধ্বপাতন, আচ্ছা, সাবলিমেশন, আচ্ছা, সো এটা আমরা পড়ি। আচ্ছা, সো সাবলিমেশন কি, সাবলিমেশন হচ্ছে একটা প্রসেস যেখানে কি, যেখানে হচ্ছে এই যে কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। আচ্ছা, তোমরা এই জিনিসটা একটু চিন্তা করো তো, যে হচ্ছে পাতন আর সাবলিমেশন, মানে ডিস্টিলেশন আর সাবলিমেশন, এই দুইটার মধ্যে কি কি ডিফারেন্স থাকতে পারে, একটু চিন্তা করো। আচ্ছা, সো এখানে আমি তোমাদের একটা ভালো জিনিস নোট ডাউন করি। এখানে কি হচ্ছে যে কঠিন
পদার্থকে আমরা তাপ প্রয়োগ করলে সেটি কি হওয়ার কথা? তরল। তাপ নরমালি হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে না। এখানে কি হচ্ছে, কঠিনকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা হচ্ছে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে। আচ্ছা, তো এই যে এই নোটটা একটু মনে রাখবে তোমরা। এটা হচ্ছে তোমরা মাইন্ডে রাখবে, মানে হচ্ছে যখন হচ্ছে তোমাদের সাবলিমেশন এই জিনিসটা হচ্ছে জানতে চাইবে, তখন তোমরা হচ্ছে এই জিনিসটাকে মাইন্ডে রেখে মাইন্ডে রাখবা, তাহলে হচ্ছে মনে রাখবা যে মনে থাকবে তোমাদের যে হচ্ছে কঠিনকে যদি আমরা তাপ দেই তাহলে সেটা হচ্ছে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে। এটাই হচ্ছে ঊর্ধ্বপাতন। আচ্ছা, তোমরা একটু নিজেরা এটা মেমোরাইজ করো তো, তাহলে এখনই মনে মনে পড়ে যাবে তোমাদের। আচ্ছা, এটা তাহলে ভুলবা না তোমরা। আচ্ছা দেখো, আমরা কি সবাই ন্যাপথলিনের নাম শুনছি? আচ্ছা, মোটামুটি সবাই শুনছি, কারণ এটা হচ্ছে এটা ভালোই ইউজেবল, মানে হচ্ছে এটার আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে এই ন্যাপথলিন যে আছে এটার হচ্ছে গ্রানটা আমার খুব ভালো লাগতো। আচ্ছা দেখো, কাপড়কে পোকা থেকে রক্ষা করার জন্য আমরা এই ন্যাপথলিনটা ব্যবহার করি। তো এই ন্যাপথলিনকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা কি তরলে পরিণত হবে? না না, সেটা তরলে পরিণত না হয় সেটা হচ্ছে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হবে। আর এটাই হচ্ছে সাবলিমেশন। আচ্ছা, সেমলি সেম ভাবে আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল নিতে পারি। সেটা কি দেখো, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই পদার্থগুলোকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা কি হয়? সেটা হচ্ছে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। আর এগুলাই হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এই দেখো, এই যে এগুলোর যে হচ্ছে সংকেত গুলো আছে, নিশাদল, কর্পূর, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলা কিন্তু সংকেত গুলো অবশ্যই পড়তে হবে, কারণ দেখো এইগুলাই এক্সাম্পলটা সারা দিয়ে দেয়, কারণ ম্যাক্সিমাম হচ্ছে এইগুলা সবার মনে থাকে না, এই জন্য দিয়ে দেয়। কিন্তু তোমরা হচ্ছে কষ্ট করে এগুলো মনে রাখবা। আচ্ছা দেখো, এখানে একটা ড্রাই আইসের কথা বলা হয়েছে। সো ড্রাই আইস কি? ড্রাই আইস হচ্ছে হিমায়িত কার্বন ডাই অক্সাইডের একটি কঠিন রূপ। সো দেখো, তোমরা যখন নেক্সট অধ্যায়গুলো পড়বা তখন সেখানে হচ্ছে অনেক কিছু জানতে পারবে, যেমন হচ্ছে গ্রাফাইট, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে হীরক, এই কার্বন, মানে কার্বনের হচ্ছে অনেক রূপভেদ আছে। সেরকম হচ্ছে কার্বন ডাই অক্সাইডের একটা রূপভেদ হচ্ছে ড্রাই আইস, এটা হচ্ছে কঠিন রূপ, মানে সলিড স্টেট অবস্থা থাকে। আচ্ছা, এই ড্রাই আইস বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় তার কঠিন অবস্থা থেকে অধিক স্থিতিশীল। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে তার যে লিকুইড অবস্থা আছে সেটা থেকে, সেই অবস্থায় এটি হচ্ছে তার সলিড অবস্থা থেকে অধিক স্টেবল। আচ্ছা, এটি যখন বাতাসের সংস্পর্শে আসে তখন এটি কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। তার মানে কি? এটা হচ্ছে এক ধরনের সাবলিমেশন প্রসেস হয়। তাহলে হচ্ছে এখানে আমরা কতগুলো এক্সাম্পল দেখতে পেলাম। আচ্ছা, আমি একটু মার্ক করে দিই, তোমরা এগুলো মনে রাখবে। আচ্ছা, এই দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ন্যাপথলিন, সেকেন্ড নম্বর হচ্ছে ড্রাই আইস, থার্ড হচ্ছে নিশাদল, ফোর্থ হচ্ছে কর্পূর, ফিফথ হচ্ছে আয়োডিন, সিক্সথ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, তো এগুলো একটু মনে রাখবা, এবং ঊর্ধ্বপাতন বা সাবলিমেশনের যে সংজ্ঞাটা আছে এটা পড়বা, এটার উদাহরণটা পড়বা, এটার ইউজেসটা পড়বা। তো ইউজেসটা তো সামনে আমরা পড়বো। তো হচ্ছে আপাতত যে এই স্লাইডটাতে যা যা পড়াইছি হোপ তোমরা বুঝতে পারছো। সো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা একটু ডিটেলস আলোচনা করি মানে সাবলিমেশন নিয়ে। তো এখানে কি বলছে দেখো, কোন কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে যদি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ মিশ্রিত থাকে তাহলে ওই ঊর্ধ্বপাতিত পদার্থকে মিশ্রণ থেকে সহজেই পৃথক করা যায়। যেমন আমরা একটা এক্সাম্পল নিই, যে সোডিয়াম ক্লোরাইড আছে, এটার সাথে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড কে মিশ্রিত করি, বা অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি? নিশাদল, যেটা আমরা একটু আগে বললাম। আচ্ছা, তাহলে কি এই এই দুইটার মধ্যে আমরা কিভাবে আলাদা করবো? এটা যদি আমরা হচ্ছে মানে এক্সাম হলে যদি আসে যে এই দুইটার মধ্যে কিভাবে আলাদা করবো, এটা কোন প্রসেসের মাধ্যমে হবে? সেটা হচ্ছে কি সাবলিমেশন প্রসেস বা ঊর্ধ্বপাতন প্রসেস। আচ্ছা,
এখানে হয়েছে কি যে হচ্ছে আমরা এই দুইটার মাধ্যমে যদি আমরা মিশ্রিত করি তখন হচ্ছে এই প্রসেস মানে হচ্ছে যে কঠিন থেকে আমরা তখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে দেখবো যে এটা কি কঠিন থেকে সরাসরি তরলে যাচ্ছে নাকি কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় যাচ্ছে। আমরা কি দেখবো যে হচ্ছে এটা সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যাচ্ছে। আর এটাই হচ্ছে সাবলিমেশন প্রসেস। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সটে যাই। এই দেখো, দেখো আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে আয়োডিনকে আলাদা করা যায়। এটা নিয়ে হচ্ছে তোমরা যখন ইন্টার উঠবে মানে তোমরা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠবা তখন হচ্ছে এটা নিয়ে একটা আলাদা টপিকই আছে। তো তখন হচ্ছে তোমরা এটা নিয়ে আরো ডিটেলস জানতে পারবা। তো আপাতত এটা বুঝে রাখো যে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের আয়োডিন মিশ্রিত খাবার লবণ যেখান থেকে আমরা হচ্ছে আয়োডিনকে আলাদা করতে পারি। কারণ আয়োডিন কি, আয়োডিন হচ্ছে এক ধরনের ঊর্ধ্বপাতিত পদার্থ। আচ্ছা, তো পরবর্তীতে আমরা দেখি। আচ্ছা, হুম, তো আমরা কি জানি যে হচ্ছে জেনে গেছি অলরেডি, কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত পদার্থে যদি আমরা টেম্পারেচার তাপ প্রয়োগ করি তাহলে কি সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে, যেটা আমরা সবাই জানি। আমরা কি জানি? হ্যাঁ, আমরা সবাই জানি। দেখো এখানে কি বলছে, কাজেই আয়োডিন মিশ্রিত খাবার লবণে তাপ প্রয়োগ করলে আয়োডিন সহজে বাষ্পীভূত হবে। আর এই বাষ্পকে ঠান্ডা করলে তা আবার কঠিন আয়োডিনে পরিণত হবে। তার মানে আমরা কি বুঝতেছি যে যে এই সাবলিমেশন প্রসেসে আমরা হচ্ছে যে কঠিন দিকে তরল নিতে পারি। আবার সেম ভাবে যদি আমরা রিভার্স টেম্পারেচার করি মানে হচ্ছে তাপমাত্রাকে কমাতে থাকি তাহলে কি হবে, গ্যাসীয় অবস্থা থেকে আমাদের কঠিন অবস্থায় চলে আসবে। আচ্ছা, হোপ তোমরা এই তিনটা পয়েন্ট বুঝতে পারছো। এবং এই তিনটা পয়েন্ট হোপ তোমরা বুঝতে পারছো এবং হচ্ছে যে এগুলো হচ্ছে এক্সাম্পল মানে হচ্ছে আমরা একটু ডিটেলস আলোচনা করলাম, এক্সাম্পল গুলো সাবলিমেশন প্রসেসের এক্সাম্পল ডিটেলস আলোচনা করলাম। সো হোপ যদি তোমাদের এক্সাম হলে পরীক্ষায় কোশ্চেন আসে যে হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতন কি, ঊর্ধ্বপাতিত পদার্থ কি, এটার এক্সাম্পল দাও, হোপ তোমরা এগুলো লিখতে পারবা। আচ্ছা, তো হচ্ছে দেখো এখন আমরা হচ্ছে, হ্যাঁ, ঊর্ধ্বপাতিত যে পদার্থগুলো আছে না, তো এইগুলো হচ্ছে আমরা কিভাবে মানে পাতনের একটা পাতনের হচ্ছে আমরা একটা প্রয়োগ দেখব। আচ্ছা, এখানে হচ্ছে ঊর্ধ্বপাতিত, পাতন, আংশিক পাতন সবকিছু একটা কম্বিনেশন রূপ দেখবো। তো আমরা হচ্ছে এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি যে হচ্ছে তেল পরিশোধনাগারে আংশিক পাতনের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের নিষ্কাশন। আচ্ছা, তো আমরা তো সবাই জানি যে আংশিক পাতন কি। তো হোপস তোমরা সবাই বুঝতেছো, কারণ এটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে আমরা এটা পড়িয়েছি। তো কিছুক্ষণ আগে স্লাইড গুলোতে, তো আমি তোমাদের একটু দেখাই স্লাইডটা। আচ্ছা, হ্যাঁ, এই যে তোমাদের হচ্ছে এই যে আংশিক পাতন, তো এটা একটু আমরা আবার মেমোরাইজ করি যে আংশিক পাতন জিনিসটা কি। তোমরা একটু দেখো যে এখানে কি বলছে, যে তেলের খনি বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তেলের খনি থেকে যে অপরিশোধিত তেল উত্তোলন করা হয়, সেগুলো কিন্তু যে পাতনের মাধ্যমে নিষ্কাশন করা হয় টেম্পারেচার বৃদ্ধিতে। টেম্পারেচারকে আমরা কনস্ট্যান্ট রেখে, টেম্পারেচারকে আমরা বাড়িয়ে, টেম্পারেচারকে আমরা কমিয়ে, তখন যে পদ্ধতির মাধ্যমে হচ্ছে যে এই তেলটাকে নিষ্কাশন করা হয় মানে হচ্ছে যে তোমাদের অপরিশোধিত তেল থেকে যে আমাদের বিশুদ্ধ তেল নিষ্কাশন করা হয় সেটাই হচ্ছে কি আংশিক পাত, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। তো এটার হচ্ছে আমরা প্রয়োগটা দেখতেছি। আচ্ছা, তো আমাদের ডেইলি বেসিসে হচ্ছে আমরা এই হুম, তো হচ্ছে আমাদের ডেইলি বেসিসে হচ্ছে আমরা এই অপরিশোধিত তেল থেকে কিভাবে হচ্ছে দেখো আমাদের ডেইলি কত ইউজেস করতেছি আমরা, তরল পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ন্যাপথা, ডিজেল, জ্বালানি, পিচ্ছিলকারী তেল, বিটুমেন। আচ্ছা, তো এইগুলো হচ্ছে একটু আমরা নোট ডাউন করি। কেন নোট ডাউন কেন করবো? কারণ এগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা নোট ডাউন করি যে হচ্ছে পেট্রোল, সেকেন্ডে হচ্ছে ন্যাপথা, থার্ডে হচ্ছে প্যারাফিন। সো তোমরা কি জানো যে প্যারাফিন মানে কি? প্যারাফিন হচ্ছে আসক্তিহীন। সো তোমরা যখন হচ্ছে যে এই বইটি হচ্ছে একদম লাস্টে পড়বে মানে কেমিস্ট্রি বইয়ের হচ্ছে লাস্টে দেখবে কি তোমাদের হচ্ছে জৈব যৌগ নামে একটা অধ্যায় আছে যেটা হচ্ছে ইন্টারে যে আরো অনেক ডিটেলসে পড়বা। তো এটা হচ্ছে ভালোই আমাদের প্যারা দিছিল। যাই হোক, তো প্যারাফিন নিয়ে তোমরা তখন পড়তে পারবা। আচ্ছা, তো আমরা ডিজেল,
হুম, জ্বালানি তেল, পিচ্ছিলকারী তেল, আর লাস্টের হচ্ছে বিটুমেন। সো এগুলো হচ্ছে তোমাদের যে হচ্ছে এক্সাম্পল, এক্সামগুলো মনে রাখতে হবে, এবং এগুলোর যে হচ্ছে টেম্পারেচার, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে বোর্ড এক্সাম, তোমাদের হচ্ছে টেস্ট এক্সাম, এগুলোতে অনেক আছে। দেখো, এই যে এই তেলটা আছে না, এই তেলটা থেকে হচ্ছে যদি আমরা টেম্পারেচার, আমি বলছিলাম না যে হচ্ছে এগুলো সবকিছু হচ্ছে টেম্পারেচার উপর নির্ভর করে। তো তুমি যদি ওদের টেম্পারেচার বাড়াও, তাহলে হচ্ছে এগুলো পেট্রোল থেকে, যেমন ধরো হচ্ছে টেম্পারেচার যদি 25 ডিগ্রি কম হয়, তাহলে সেটা হচ্ছে আমরা পেট্রোল হিসেবে ব্যবহার করতে পারবো। এই যে এটা কোন প্রসেসের মাধ্যমে, সেটা হচ্ছে তোমাদের ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে বা হচ্ছে আংশিক পাতনের মাধ্যমে। সো এটাও কিন্তু আসে যে হচ্ছে তোমাদের অপরিশোধিত তেল থেকে আমরা কোন প্রসেসের মাধ্যমে হচ্ছে ন্যাপথা তৈরি করতে পারবো, সেটা হচ্ছে আংশিক পাতনের মাধ্যমে। কত ডিগ্রিতে? সেটা হচ্ছে 25 থেকে 60 ডিগ্রিতে। সো দেখো, এখানে কিন্তু একটা জিনিস আছে: 25, 60, 180, 220, 250, 300, 350 এবং 350-এর অধিক। আচ্ছা, তো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা এক্সাম্পল তোমাদের একটু মাথায় রাখতে হবে, এবং তোমাদের হচ্ছে টেম্পারেচার গুলো মনে রাখতে হবে, কারণ এগুলোতে এক্সাম, এমসিকিউতে অহরহ তোমার হচ্ছে কোশ্চেন আসতেছে। আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো, এবং কষ্ট করে তোমরা একটু এটা মনে রাখো। সো হচ্ছে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। তো হচ্ছে আজকে আমরা কি কি বললাম, এই জিনিসটা একটু রিক্যাপ করি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আজকে ইফিউশন বা নিঃসরণ পড়লাম, এবং নিঃসরণের সংজ্ঞা, নিঃসরণের উদাহরণ পড়লাম। এবং ও আচ্ছা, ভালো কথা, তোমাদের আমি কিছু নিঃসরণের উদাহরণ বলে দিই। আচ্ছা দেখো, যদি আমরা হচ্ছে একটা ফুলনো বেলুন একটা সূক্ষ্ম ফুটো করি, তাহলে কি হবে? বেলুনের ভিতরে উচ্চ তাপে থাকা বাতাস সেই ছিদ্রপথ দিয়ে, যে ইফিউশন প্রসেস আছে, এর মাধ্যমে হচ্ছে একটা নির্দিষ্ট সার্টেন ভেলোসিটি নিয়ে সেটা বের হয়ে যাবে, এবং ফুলনো বেলুন ফুটো করার চেষ্টা করলে টান টান হয়ে থাকা বেলুনটি ফুটোর চারপাশে খুব দ্রুত সরে গিয়ে ফুটোটিকে বড় করে ফেলতে চায়, ফলে বেলুনটি ফেটে যায়। আচ্ছা, আমি যে জিনিসটা এতক্ষণ বললাম, সো সেই জিনিসটা তোমরা একটু প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবে, তাহলে তোমরা হচ্ছে এই ফিউশন জিনিসটাকে ভালোভাবে বুঝবা। আচ্ছা, এখন দেখো আমাদের কি, আমরা হচ্ছে ডেইলি বেসিসে অনেক নিঃসরণের উদাহরণ পড়লাম, যেমন হচ্ছে সিএনজি, তারপর হচ্ছে আমাদের যে বিউটেন গ্যাস, প্রোপেন গ্যাস, এগুলো হচ্ছে আমরা সিলিন্ডার হিসেবে ব্যবহার করি, এগুলো। আচ্ছা, তো আমরা হচ্ছে নিঃসরণ বললাম, নিঃসরণ ব্যবহার বললাম, নিঃসরণ উদাহরণ বললাম, পাতন পড়লাম, তারপর হচ্ছে সাবলিমেশন পড়লাম, ডিস্টিলেশন পড়লাম। সো আমরা বাষ্পীভবন পড়লাম, ঘনীভবন পড়লাম। আচ্ছা, তো দেন হচ্ছে আমরা ল্যাবরেটরিতে কিভাবে যে হচ্ছে ডিস্টিলেশন আছে, এটা হচ্ছে এক্সাম্পলটা পড়লাম, যে হচ্ছে এটাকে আমরা কিভাবে পরীক্ষা করব, এটা যে আসলে পাতনটা হয় কিভাবে সেটা আমরা বুঝলাম একটি চিত্রের মাধ্যমে। দেন হচ্ছে আমরা আংশিক পাতন পড়লাম, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন পড়লাম, ঊর্ধ্বপাতন পড়লাম, সাবলিমেশন পড়লাম। আচ্ছা, তো এটার এক্সাম্পল গুলা পড়লাম, এবং এটার হচ্ছে ডেইলি বেসিসে আমাদের ইউজেস গুলা পড়লাম। সো হচ্ছে মেইনলি আজকে আমরা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো কভার করলাম, এবং এর আগের ভিডিওতে হচ্ছে আমি মোটামুটি তোমাদের এই অধ্যায়ের যে বাকি টপিক গুলো আছে, মানে হচ্ছে পদার্থের তিনটা অবস্থা, কণার গতিতত্ত্ব, ব্যাপন, এই তিনটা জিনিসকে আমি ভালোভাবে ডিফাইন করার চেষ্টা করছি। এগুলোর হচ্ছে এক্সাম্পল, এগুলোর সংজ্ঞা, এগুলোর চিত্র দিয়ে আমি তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। হোপ তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। মোটামুটি আমরা হচ্ছে অধ্যায় 4 পদার্থের অবস্থা, এটা হচ্ছে খুবই ভালোভাবে কভার করার চেষ্টা করলাম। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদের পেজে তোমরা নক দিয়ে আমাকে বলবা। আর আমাদের কোনো কোনো হেল্প লাগলে তোমরা অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবা, আমরা হচ্ছে অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। অবশ্যই আগামী কোনো ক্লাস ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তো হ্যাভ এ গ্রেট ডে। তো আয়াস্কার একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের রাব্বি ভাইয়া এবং তোমাদের রিফাত ভাই দুজনে বিদায় নিচ্ছি। তো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।